কেমন আছো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে অষ্টম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই টপিকটি নিয়ে আলোচনা করব। তোমরা এই টপিকটি খুব মনোযোগ সহকারে দেখবে। চলো আমরা অধ্যায় শুরু করি। প্রথমে দেখো অধ্যায়টার নামটা একটু দেখো, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। অর্থাৎ আমাদের প্রথমেই জানতে হবে বাংলাদেশ কি একটি রাষ্ট্র, এবং এরপরে দেখো যে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আর একটা দেশের বা একটা রাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য কি কি নিয়ম কানুনগুলো মেনে চলতে হয়। প্রথমত বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং সার্বভৌমত্ব রাষ্ট্র, এবং বাংলাদেশের নাগরিক যারা তাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিকের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে, এবং অবশ্যই রাষ্ট্রের প্রতি অর্থাৎ বাংলাদেশের প্রতি আমাদের নাগরিক হিসাবে কি করা লাগবে, দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে। প্রথমত আমরা জেনে নিব যে বাংলাদেশ একটি রাষ্ট্র। এই যে রাষ্ট্র এই কথাটি কোন জায়গা থেকে এসেছে। প্রথমত খেয়াল করো, সময়ের পরিবর্তন ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে 5 থেকে 6,000 বছর আগে নদী ও সমুদ্রের তীরে প্রাচীন কিছু নগরাষ্ট্র গড়ে ওঠে। আর এই নগরাষ্ট্র ব্যবস্থা থেকেই আমাদের আধুনিক রাষ্ট্রের উদ্ভব হয়েছে। বিশ্বে এখন বর্তমান জনসংখ্যা আছে কত? প্রায় 700 কোটি। অর্থাৎ খেয়াল করো, আধুনিক যে রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু একদিনে গড়ে ওঠেনি। অর্থাৎ আমরা যে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রগুলোর কথা দেখতে পাই, বিভিন্ন জায়গায় পড়তে পাই, সেই রাষ্ট্রগুলো কিন্তু একদিনেই তৈরি হয়নি। প্রায় 5 থেকে 6,000 বছর আগে সমুদ্র উপকূলে বা বিভিন্ন যে আমাদের যে প্রাচীন নগরাষ্ট্রগুলো গড়ে ওঠে সেগুলো কি হয়েছিল, সমুদ্র আর নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল। অর্থাৎ মানুষ তাদের জীবিকা নির্বাহের উপর নির্ভর করে সেখানে তাদের জীবনধারা বাহিত করত, যার কারণে যে সেখান থেকে আমাদের একটি নবরাষ্ট্র গড়ে ওঠে। সেই নবরাষ্ট্র থেকেই আজকে আমরা আধুনিক যে রাষ্ট্র সেই রাষ্ট্র দেখতে পাই। এবং আমরা দেখেছি যে পৃথিবীতে এখন প্রায় 700 কোটি জনসংখ্যা রয়েছে। এই জনসংখ্যাগুলো কিন্তু কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক। অর্থাৎ আমাদের যে জনসংখ্যাগুলো, টোটাল যে জনসংখ্যা, তারা কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী। অর্থাৎ তারা সেই রাষ্ট্রে বসবাস করে এবং তাদের নাগরিক হিসেবে যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়ম কানুনগুলো মেনে সেই রাষ্ট্রের নাগরিক হতে পারে। তারপরে খেয়াল করো, রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা এটা হচ্ছে আমাদের এই টোটাল টপিকসের ফার্স্ট যে টপিকটা, রাষ্ট্রের ধারণাটা কিভাবে আসবে। খেয়াল করো, একটা রাষ্ট্র গঠন করার জন্য এই 4টা উপাদান অবশ্যই থাকতে হবে। প্রথমত হচ্ছে জনসমষ্টি থাকতে হবে, ভূখণ্ড থাকতে হবে, সার্বভৌমত্ব থাকতে হবে, সরকার থাকতে হবে। অর্থাৎ আমরা যদি একটা রাষ্ট্র কথা চিন্তা করি তাহলে রাষ্ট্রে এই 4টা উপাদান থাকা অবশ্যই জরুরি। এই 4টা উপাদান ছাড়া কখনোই কি রাষ্ট্র আমরা কল্পনা করতে পারি না। তার মধ্যে প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে কি জনসমষ্টি থাকতে হবে। তারপরে অবশ্যই সেই রাষ্ট্রের নির্দিষ্ট সীমারেখা থাকতে হবে, অর্থাৎ ভূখণ্ড থাকতে হবে। তারপর সেখানে আমাদের একটা অবশ্যই রাষ্ট্রের একটা কি সরকার ব্যবস্থাও থাকতে হবে, এবং অবশ্যই একটা রাষ্ট্রের সর্বোচ্চ যে ক্ষমতা সার্বভৌমত্ব ওটাও থাকতে হবে। প্রথমে খেয়াল করো জনসমষ্টি। রাষ্ট্রের অন্যতম উপাদান হচ্ছে কি এই জনসমষ্টি। আর এই যে জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। জনসমষ্টি ছাড়া কখনোই কি রাষ্ট্র গঠন হতে পারে না। আর আমরা জানি যে যে কোনো রাষ্ট্র গঠন করার প্রথম যে উপাদান সেটা হচ্ছে কি জনসমষ্টি। জনসমষ্টি এখন একটা রাষ্ট্রের কি নির্দিষ্ট থাকবে না, অবশ্যই একটা রাষ্ট্রে যে জনসমষ্টি কোন রাষ্ট্রে কমও থাকতে পারে, কোন রাষ্ট্রে বেশিও থাকতে পারে। অর্থাৎ রাষ্ট্রের জনসংখ্যা
কি পরিমাণে থাকবে ওইটা হচ্ছে কি কখনো মানে পরিমাপ করে দেওয়া থাকে না যে সব রাষ্ট্রে কি সমান জনসংখ্যা থাকবে কিনা। না, অবশ্যই রাষ্ট্রে জনসংখ্যা কম বেশি থাকতে পারে। যদি আমরা আমাদের এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র চীনের কথা চিন্তা করি, সেখানে আমাদের জনসংখ্যা আর অন্য আরেকটা যদি রাষ্ট্র সান মেরিনো এটার কথা চিন্তা করি, অনেক ডিফারেন্স রয়েছে। দেখো চীনের যে জনসংখ্যা সেখানে কত জনসংখ্যা 137,20,00,000। আর সান মেরিনো যে রাষ্ট্রটা এর জনসংখ্যা খুবই কম, মাত্র 30,000। আর এই যে জনসংখ্যার যে ডেটাটা এটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা ডাটাশিট 2015 অনুসারে এই জনসংখ্যার মানগুলো দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আসলে জনসমষ্টিটা কি হতে পারে, তাহলে একটা রাষ্ট্রের বেশি জনসংখ্যা থাকতে পারে, আবার কি কমও থাকতে পারে। এবং প্রত্যেকটা রাষ্ট্রের জনসংখ্যা নিয়ে কিন্তু সে রাষ্ট্রের মোট জনসমষ্টি আমরা ধরে নিই। এবং আমরা জানি কি যে জনগণই কিন্তু একটা রাষ্ট্রের প্রাণ, অর্থাৎ জনগণ ছাড়া কখনোই কি কোনো রাষ্ট্র কি করা যায় না, কল্পনাই করা যায় না। তারপরে যে টপিকসটা, সেই টপিকসটা দেখো ভূখণ্ড। এখন কথা হচ্ছে ভূখণ্ড কি শুধু আমাদের যে স্থলভাগ আর জলভাগ তা নিয়ে কি ভূখণ্ড? আসলে না। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপরিস্থিত আকাশসীমাকে বোঝায়। অর্থাৎ তোমার ভূখণ্ডে তোমার একটা রাষ্ট্রের কি কি থাকবে? জল থাকবে, স্থলভাগ থাকবে, অবশ্যই সেই সীমারেখার যে আকাশসীমা ওইটাও কি ওই রাষ্ট্রেরই বিবেচনা করা হবে। আর একটা রাষ্ট্র অবশ্যই কি ভূখণ্ড নিয়ে গঠিত হবে, কারণ ভূখণ্ড ছাড়া কখনোই কি রাষ্ট্র আমরা কল্পনাই করতে পারি না। তাহলে দেখো রাষ্ট্রের যে অপরিহার্য উপাদান হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড। তাহলে দেখো এখন কথা হচ্ছে রাষ্ট্রের ভূখণ্ড কি পরিমাণে থাকবে। এখানে একটা উদাহরণ দেখো, ভারতের আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। অন্যদিকে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির আয়তন কত? 693 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। তাহলে আমরা যদি দুইটা রাষ্ট্রের সাথে তুলনা করি, তাহলে কিন্তু অনেক বড় একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। অর্থাৎ ভারতের কি পরিমাণ? প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার। আর সেখানে সিঙ্গাপুর আর ভ্যাটিকানের কত? 693 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। অর্থাৎ একটা রাষ্ট্রের যে ভূখণ্ড কি হতে পারে? কমও হতে পারে, বেশিও হতে পারে। অর্থাৎ তার যে ভূখণ্ড, যে সীমারেখা আমরা বলে থাকি যে একটা রাষ্ট্রের কিন্তু নির্দিষ্ট সীমারেখা থাকবে, যে তার কি পরিমাণে কি রয়েছে জল, স্থল আর তার উপরিস্থিত আকাশসীমা রয়েছে। অর্থাৎ যে নির্দিষ্ট সীমারেখা সেখানে কম বেশি রাষ্ট্রের উপর নির্ভর করতেছে। অর্থাৎ একটা রাষ্ট্রে অনেক পরিমাণে ভূখণ্ড থাকতে পারে, আরেক রাষ্ট্রে কি ভূখণ্ডের পরিমাণ কম থাকতে পারে। অবশ্যই জনসংখ্যার সাথে সাথে ভূখণ্ডটাও কি একটা রাষ্ট্রে অনেক ইম্পর্টেন্ট একটা উপাদান। ভূখণ্ড ছাড়া আমরা কখনোই কি রাষ্ট্র কল্পনা করতে পারি না। এখন দেখো থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে সরকার। একটা রাষ্ট্রের অন্যতম উপাদান হচ্ছে কি সরকার। কারণ হচ্ছে দেখো আমার ভূখণ্ড আছে, আমার জনসংখ্যা আছে, কিন্তু সেই জনসংখ্যা বা নাগরিকরা কিভাবে তাদের জনজীবন পরিচালনা করবে এটা কিন্তু নির্দিষ্ট করতে হবে। আর এই যে নির্দিষ্ট করব কিভাবে করব? বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমরা কি করি? এই ব্যবস্থাটা নাগরিকদের জন্য করে দিই। এখন কথা হচ্ছে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিন্তু কখনোই কি নিজেরা করা যায় না। এটার জন্য কি করা লাগবে? একটা সরকার গঠন করা লাগবে। অর্থাৎ একটা রাষ্ট্র আমরা যদি সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সরকারেরও অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমরা জানি যে বিভিন্ন রাষ্ট্রের সরকার ব্যবস্থা বা সরকার গঠনের যে ব্যবস্থাটা, এটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নির্বাচিত করা হয়। সরকার যে কাজটা করবে সেটা হচ্ছে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করবে এবং জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলবে এবং সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবে। অর্থাৎ রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের কি করে সরকার বিভিন্ন সামরিক বাহিনীগুলো
তৈরি করে এবং সামরিক বাহিনীরা হচ্ছে আমাদের শান্তি শৃঙ্খলার জন্য সার্বক্ষণিক কাজ করে থাকে। এছাড়া সরকারের কি রয়েছে, কিছু জনগণের জন্য আইন রয়েছে। সেই আইনগুলো কে পরিচালনা করে? সেই আইনগুলো রাষ্ট্রের বিভিন্ন শান্তি শৃঙ্খলা বাহিনী দিয়ে সেগুলো পরিচালনা করা হয়। অর্থাৎ আমাদের আইন করলেই হবে না, সেই আইনগুলো করার জন্য বা রক্ষার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন করতে হবে। সেই নিয়ম কানুনগুলো অবশ্যই কে করে? সরকার করে। আর আমাদের নাগরিক হিসেবে কি করা দরকার? সেই নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে। দেখো, জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি কি আনুগত্য প্রকাশ করতে হবে। যদি আমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে চাই তাহলে অবশ্যই সরকারের এই যে নিয়ম কানুনগুলো এগুলো কি করা লাগবে? মেনে চলতে হবে। আর কি করা লাগবে? রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি নাগরিক হিসাবে দেশের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এবং রাষ্ট্রের প্রতি অবশ্যই আনুগত্য প্রকাশ করতে হবে। আমরা নাগরিক হিসাবে যদি রাষ্ট্রের প্রতি কোনো আইন কানুন থাকে সেটা যদি মেনে চলি তাহলে কিন্তু সেই রাষ্ট্রটি পরিচালনা করতে খুব সুবিধা হয় এবং আমরা শান্তি শৃঙ্খলভাবে সেই রাষ্ট্রে বসবাস করতে পারি। তাহলে আরেকটা যে পয়েন্ট সেটা দেখো, সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি? সার্বভৌমত্ব। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আর হচ্ছে কি চরম ক্ষমতা যেটা, সেটাই হচ্ছে কি আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব বলি। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে সার্বভৌমত্বটা কি, একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ একটা স্বাধীন যদি রাষ্ট্র থাকে তার যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে যে বাইরে যে রাষ্ট্রগুলো আছে সেগুলো সহজেই আক্রমণ করতে পারে। আর একটা দেশের সার্বভৌমত্ব অবশ্যই প্রত্যেক নাগরিকের থেকে এবং প্রত্যেক প্রতিষ্ঠান থেকে, বলতে গেলে সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া আমরা কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র কল্পনা করতে পারি না। তাহলে সার্বভৌমত্ব কি হবে? একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থাকবে যার অধীনে সকল নাগরিককে তার সার্বভৌমত্বের যে নিয়ম কানুন সেগুলো মেনে চলতে হবে এবং অন্য রাষ্ট্র থেকে নিজের রাষ্ট্রকে যদি আমরা কি করতে পারি, নিজের রাষ্ট্রকে যদি শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বময় ক্ষমতা দেখতে চাই তাহলে ওই সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তাহলে দেখো, আমরা কিন্তু জানি যে সার্বভৌমত্ব ক্ষমতা কি? সার্বভৌমত্ব ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি আর প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করবে। আর এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অসংখ্য যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে। অর্থাৎ নাগরিককে যে নির্দেশগুলো দেওয়া হবে নাগরিককে অবশ্যই সেই নির্দেশগুলো পালন করতে হবে। আর যদি আমরা নাগরিক হিসাবে, সুনাগরিক হিসাবে যদি সেই দায়িত্বগুলো, কর্তব্যগুলো পালন করি তাহলে কিন্তু সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় রাখতে অবশ্যই আমরা কি অনেক সাহায্য করতেছি। তারপরে দেখো, রাষ্ট্র হিসাবে বাংলাদেশ। আমরা জানি কি বাংলাদেশ একটি স্বাধীন আর সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন আর সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে দেখো, আমরা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে কিভাবে পেয়েছি? অর্থাৎ বাংলাদেশ প্রথমে একটি স্বাধীন রাষ্ট্র ছিল না। এর আগে আমরা জানি যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসাবে বিবেচিত ছিল। অর্থাৎ পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা ছিল পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান। আমরা ছিলাম কি পূর্ব পাকিস্তানের অংশ। তারপরে আমরা কি করলাম? আমাদের দেশকে স্বাধীন করার জন্য প্রায় 9 মাস যুদ্ধ করলাম। 9 মাস যুদ্ধ করার পর আমরা কি করেছি? 1971 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের মাধ্যমে কি করেছি? সেই স্বাধীন রাষ্ট্রটা পেয়েছি। অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তখনই কি সকল রাষ্ট্র কি করেছে? ক্ষমতা দিয়েছে। অর্থাৎ আমরা তখন থেকেই কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়েছে। বাংলাদেশের জনগোষ্ঠীটা দেখো, বাংলাদেশের জনসংখ্যা বিশাল। বর্তমানে হচ্ছে 14,97,72,364 জন। আর এটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। অর্থাৎ বাংলাদেশের যে জনসংখ্যা এটা 2011 সালের অনুযায়ী প্রায় 15 কোটির কাছাকাছি। তো এই যে বিশাল জনসংখ্যা, এই যে জনসংখ্যা কিন্তু বিশ্বে
এর তুলনায় কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি। বর্তমানে অবশ্যই আরো জনসংখ্যা বেড়েছে। এখন কথা হচ্ছে যে জনসংখ্যা এর কিন্তু অর্ধেক নারী, অর্ধেক হচ্ছে কি পুরুষ। এছাড়া আরো বিশাল একটা অংশ জুড়ে কিন্তু বাংলাদেশে কি শিশুও রয়েছে। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ জনসংখ্যাকে বলি, যে ভোটার আইডি কার্ড অনুযায়ী যদি বলি, তার মধ্যে কিন্তু অর্ধেক কি হবে, অর্ধেক হচ্ছে পুরুষ থাকবে আর অর্ধেক মহিলা থাকবে। এবং অবশ্যই আমাদের দেশের আরেকটা জনসংখ্যার কি বিশেষ উপাদান, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের শিশু। এখন দেখো আমরা একটু খেয়াল করি যে বাংলাদেশের যে মানচিত্র, যেটা আমরা 9 মাস যুদ্ধের মাধ্যমে অর্জন করেছি, একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে। তাহলে সেই যে সীমারেখাটা, এটা আমরা আজকে একটু দেখব যে কিভাবে আমাদের রাষ্ট্রটা কোন অংশে কি রয়েছে। এখন দেখো এটা একটা বাংলাদেশের কি মানচিত্র। এই বাংলাদেশের মানচিত্র আমরা কি করেছিলাম 1971 সালে যুদ্ধের মাধ্যমে অর্জন করেছি। এই যে মানচিত্র, এর আশেপাশে কি বলতো, এর আশেপাশেও কিন্তু অন্যান্য দেশ রয়েছে, এটাই আমরা দেখব। এই যে আমাদের বাংলাদেশের মানচিত্র, মাঝখানে হচ্ছে কি ঢাকা, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। আর আমরা জানি এই যে আমাদের মানচিত্র, অর্থাৎ বাংলাদেশের যে সীমারেখা, এর উত্তরে কি রয়েছে, এর উত্তরে রয়েছে ভারত, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারত, এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, এবং পূর্বে রয়েছে ভারত আর মিয়ানমার, আর এই যে পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। অর্থাৎ আমাদের এই যে মানচিত্র, এর আশেপাশে কিন্তু অন্যান্য দেশ আর হচ্ছে কি বঙ্গোপসাগর রয়েছে। তাহলে দেখো, আর এই যে সীমারেখাটা, এই সীমারেখাটার অর্থাৎ বাংলাদেশের আমাদের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের আয়তন কত? বাংলাদেশের যে ভূখণ্ডের যে সীমারেখা, এই আয়তন হচ্ছে প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। অর্থাৎ আমরা এই যে পরিমাণটা, এর স্থলভাগ, জলভাগ, তারপরে হচ্ছে আকাশসীমা, সম্পূর্ণটাই কি এর মধ্যে ব্যবহার করতে পারবো। আর এই যে দেখো সাইডে যে সীমারেখাগুলো, এই সীমারেখাগুলো হচ্ছে কি অন্যান্য দেশ থেকে আমাদের দেশের যে বর্ডারগুলো আমরা বলে থাকি, যে অন্যান্য দেশের সাথে আমাদের দেশের যে কি থাকে বর্ডার থাকে, এই বর্ডারগুলো হচ্ছে এইদিকে, অর্থাৎ এইদিকে হচ্ছে আমাদের কি প্রতিবেশী দেশগুলো রয়েছে, অর্থাৎ বেশিরভাগ অংশ জুড়ে ভারত রয়েছে, এবং এই সাইডে হচ্ছে কি আমাদের বঙ্গোপসাগর রয়েছে। তাহলে দেখো আমরা বাংলাদেশের মানচিত্রটা দেখলাম যে এর নির্দিষ্ট সীমারেখা রয়েছে, নির্দিষ্ট পরিমাণ হচ্ছে আমাদের জল, স্থল এবং আকাশ সীমা রয়েছে। এখন দেখো আমরা তো জানলাম বাংলাদেশ কি একটি স্বাধীন রাষ্ট্র। এখন এই যে বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন আর সার্বভৌমত্ব কেমন? দেখো আমরা তো জানলাম যে একটা রাষ্ট্র স্বাধীন হিসেবে থাকতে হলে ওই দেশের অবশ্যই সরকার ব্যবস্থাটা কি আরো ভালো থাকতে হবে। অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে সরকার ব্যবস্থা খুব ভালো থাকতে না হলে কিন্তু আমাদের কি সমস্যা হয়। এখন বাংলাদেশের সরকার ব্যবস্থাটা দেখো, আমরা জানি যে 1971 সালে আমরা কি করেছি, আমাদের দেশকে স্বাধীন করেছি। এই 1971 সালের 10ই এপ্রিল প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়, যা হচ্ছে কি মুজিবনগর সরকার নামে পরিচিত। আর দেখো বাংলাদেশ কিন্তু একটি গণপ্রজাতন্ত্রী দেশ, অর্থাৎ আমরা যদি বাংলাদেশের পুরো নামটি বলি, তাহলে বাংলাদেশের পুরো নামটি হবে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং এর সরকার ব্যবস্থাকে আমরা কি বলবো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, এটা কি হবে, এটা হচ্ছে আমাদের কিছু নিয়ম কানুন আছে, সরকারের বিভিন্ন নিয়ম কানুনগুলো, সেই নিয়ম কানুনগুলো মেনে চলে কিন্তু সরকার ব্যবস্থাটা দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলতে পারে, যেখানে হচ্ছে সরকারের সকল নিয়ম কানুন ও আদেশ জনগণ মেনে চলবে। অর্থাৎ আমাদের সরকার ব্যবস্থার যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা অবশ্যই মেনে চলবো। আর এই সরকার হচ্ছে আমরা সরাসরি ভোটের মাধ্যমে, অর্থাৎ আমাদের একটা ভোটের আয়োজন করা হয়, সেই ভোটের মাধ্যমে আমরা সরকারকে গঠন করে থাকি, এবং সেই সরকার প্রায় 5 বছর দেশকে কি করে পরিচালনা করে। আর আরেকটা দেখো সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কি সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ যদি বাংলাদেশকে আমরা বলি যে হ্যাঁ বাংলাদেশকে একটি
বাংলাদেশের এই যে সার্বভৌমত্ব, এর মধ্যে আমরা জানতে পারি যে রাষ্ট্রের সব বৈশিষ্ট্যে, একটা ভালো রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সবগুলো বৈশিষ্ট্যই বাংলাদেশে রয়েছে। আর এর রয়েছে কি, বিশাল জনসংখ্যা, সুনির্দিষ্ট ভূখণ্ড, গণতান্ত্রিক সরকার আর সার্বভৌম ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ একটি সার্বভৌমত্ব রাষ্ট্র। তাহলে দেখো, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্রের যেগুলো উপাদান রয়েছে সবগুলো উপাদানই রয়েছে। এখন খেয়াল করো, নাগরিকের কি কি কর্তব্য বা দায়িত্ব রয়েছে। একটা সুনাগরিক হওয়ার জন্য কি কি দায়িত্ব আর কর্তব্য রয়েছে যদি আমরা জানি, তাহলে দেখো প্রথমেই কিন্তু একটা সুনাগরিকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো, নাগরিক বা নাগরিকত্বের ধারণা, একজন সুনাগরিকের এই চারটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের নাগরিক হই তাহলে অবশ্যই এই চারটি উপাদান মেনে চলতে হবে। অর্থাৎ প্রথমত আমাদের কি করা লাগবে, আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করব, অর্থাৎ আমরা বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করব। এরপরে হচ্ছে অবশ্যই বাংলাদেশের প্রতি কি থাকা লাগবে, আমাদের আনুগত্য থাকতে হবে। অর্থাৎ যে দেশের নাগরিক তার রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে, আমাদেরও কিন্তু কি রাষ্ট্রের প্রতি অর্থাৎ বাংলাদেশের প্রতি আনুগত্য থাকতে হবে। এবং আমাদের অবশ্যই নাগরিক হিসেবে কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করতে হবে। আর অবশ্যই আমরা নাগরিক হিসেবে রাষ্ট্র থেকে কিছু রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ করব। অর্থাৎ এই চারটা উপাদান একটা নাগরিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা টোটালি যে টপিকসটা দেখার কথা দেখে ফেললাম। তোমরা ভালো করে এই টপিকসগুলো কি করবা, বোর্ড বই থেকে রিডিং করবা। রিডিং করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর যে সালগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখবা। আজকে আমরা এই পর্যন্তই করলাম। পরবর্তী ক্লাসে এটার বাকি অংশ নিয়ে আরো আলোচনা করব। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করে দিই। তোমরা বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ভালো করে পড়ালেখা করো, যেন আমাদের পরবর্তীতে স্কুল খুললে আর কোনো সমস্যা না হয়। আমরা যেন রেগুলার কি করি, পড়ালেখা